ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র লাইলাতুল বরাত পালিত, রাতভর ইবাদত বন্দেগী, আল্লাহর রহমত কামনায় আকুতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় শুরু আজ। নির্বাচন প্রলম্বিত হলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রিজভীর। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যে পালিত হল পবিত্র শবে বরাত। আল্লাহর রহমত এবং নৈকট্য লাভের পাশাপাশি গুনাহ মাফের আশায় নফল নামাজ, ইবাদত বন্দেগীতে এবং কবর জিয়ারতের মধ্য দিয়ে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্য শাবানের এই দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম মসজিদে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়। নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দেগী এবং প্রয়াত প্রিয়জনদের কবর জিয়ারতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে। টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। ফজরের নামাজের পর থেকে বয়ান করেন নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদার সাদ কান্দেলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম। সকাল ৯:৩০টায় তালিম করেছেন দিল্লি নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মুফতি ইয়াকুব। পরে সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। এভাবে চলছে বয়ান এবং তামিল। এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া আরও ২ মুসলিম মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় দ্বিতীয় পর্বে ৩ মুসলিম মৃত্যু হল। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের ইজতেমা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। কয়েকটি রাজনৈতিক দলকে বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল। বিএনপি ছাড়াও এ পর্যন্ত সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় যে সকল দল অংশ নিয়েছে, ঐক্যমত্য কমিশনের সঙ্গে পর্যায়ক্রমে তাদের সবার বৈঠক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধানসহ বিভিন্ন বিষয় সংস্কারের ৬টি কমিশন গঠন করা হয়। সেই কমিশনগুলোর প্রধানদের সদস্য করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। অন্য ৫ সংস্কার কমিশনের প্রধানরা এই কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি সব কথা বলেন গত ১৬ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। একজন ব্যক্তি কিভাবে পুরো নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দেন, ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে তা অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারও নষ্ট করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা জানান, নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একেবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সে প্রশ্নটা যাতে দেখা না দেয়। এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার। আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ফের বের হয়ে আসছে বাহিনীটির অপকর্মের ফিরিস্তি, দাবি উঠছে বিলুপ্তির। তবে বিশেষজ্ঞরা বলছেন, র্যাব বিলুপ্ত নয়, বরং একে সংস্কার করে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি বাহিনী হিসেবে পুনর্গঠন করতে পারলে বদলাবে বাহিনীটির ভাবমূর্তি। ফজলে রাব্বির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাল ২০১৮, বাসা থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামুল হককে। আলোচিত সেই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুন ও ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো
লিমনের ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির জোর দাবি ওঠে নানান মহলে। এমনকি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। একটি বাহিনী বিতর্কিত কিংবা সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক নয়, বরং সরকার কিভাবে বাহিনীটিকে পরিচালিত করছে তার উপর নির্ভর করে, মনে করেন বিশেষজ্ঞরা। যে সমস্ত কর্মকাণ্ড, তার ভিতরে গুম খুন, ওই আপনার আয়নাঘরের মতন ঘটনা, তারপর আরও খারাপ জিনিসগুলো আছে যেগুলো মানুষ র্যাবের নাম শুনলে ভয় পায়, সেই পর্যায়ে পর্যন্ত চলেছে। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য র্যাবের কথা বলা হয়, এরকম অবস্থা। তো এই যে একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টির পরের ঘটনাগুলো। সৃষ্টির তো উদ্দেশ্যটা ভালো নেই হয়, কিন্তু সৃষ্টির পরের যখন উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলো ঘটে সেটার জন্য দায় কিন্তু শুধু র্যাবকে বলবো না, সরকার দায়ী। সরকারের রাষ্ট্র কাঠামোগুলো যারা আছে, যারা এদেরকে ব্যবহার করে থাকে, তারা রাজনৈতিকভাবে কখনো নিজেরা স্বচ্ছ না, নিজেরা দুর্নীতিবাজ থাকে এবং তারা তখন এই র্যাব বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীকে নষ্ট করে ফেলে। বাহিনীটির ভাবমূর্তি উদ্ধারে নজরদারি, সঠিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম সুপারভাইজ করার জন্য যথেষ্ট মানে যেটাকে বললাম যে তার উপরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। মানে আপনি জাস্ট একটা বাহিনীকে ছেড়ে দিতে পারেন না, কারণ যার যত ক্ষমতা তার কিন্তু আবার ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ তার তত বেশি থাকে। সুতরাং সেই বাহিনীটার উপরে নজরদারিও আপনার রাখতে হবে। র্যাবের ব্যাপারে বাস্তবতার আলোকেই নেওয়া হবে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। র্যাবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনে বাহিনীটির গুরুত্ব বিবেচনায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। লোকসানে শাড়ি থেকে মুখ ফিরিয়ে শাল চাদর বুনছেন টাঙ্গাইলের তাঁতিরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি সহযোগিতা চান তারা। টাঙ্গাইল প্রতিনিধি আতার রহমান আজাদের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদিতে তৈরি হচ্ছে কাশ্মীরি আদলের নানা ডিজাইন ও নকশার বাহারি শাল চাদর। একসময় তারা টাঙ্গাইল শাড়ি বুনতেন। লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্ম্যে তারা অসহায়। একসময় এলাকায় প্রায় 800 তাঁত থাকলেও এখন আছে 200টি। জিনিসপাতির যে দাম, এই দামে মনে করেন যে আমাদের যে কাজ করি সপ্তাহে 1500-1600 টাকা, 2000 টাকা, এই কাজে আমাদের সংসার চলা খুব কষ্ট। তাহলে জিনিসপাতির দাম তো অনেক বেশি। আগে 100 টাকা হলে এমনি কাঁচামাল কিনে গেছে, এখন কাঁচামাল কিনবে গেলে নাকি 500 টাকা। সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়, মানে মজুরি কম, একদিকে চাদর চলে না। তাঁত মালিকরা বলছেন, দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর তাগিদ দেন তারা। ইন্ডিয়ার কাশ্মীরি চাদরের থেকে আমাদের চাদরের কোনো অংশে মান কম না, এবং আমাদের চাদরগুলা যদি বাহিরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে তাহলে আমরা একটু লাভবান হব। এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সরকার যেন ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে মাল রপ্তানি না করে। এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি। টাঙ্গাইলের চাদরের চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলেই। কিছু চাদর যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি ব্যাপকভাবে রপ্তানিযোগ্য পণ্য হতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থেকে সবাইকে ধন্যবাদ।